খোঁজ মিলছে না চট্টগ্রাম আদালতের ১৯১১টি মামলার নথির। কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি, বিচার নিয়ে জটিলতা সৃষ্টির শঙ্কা। কাল রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সরকার পতনের পর জুলাই হত্যাসহ রাজনৈতিক বিভিন্ন ঘটনায় ঢাকায় হওয়া কোনো মামলারই তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। আদালতের নিয়মিত হাজিরা চললেও নেই দৃশ্যমান অগ্রগতি। এমনকি রিমান্ডের তথ্য কেস ডায়েরিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না বলছেন আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের দাবি, স্বাভাবিকভাবেই চলছে মামলার কার্যক্রম। অভ্যুত্থানকারীরা বলছেন, মামলা বাণিজ্য বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। আমান নবীর প্রতিবেদন। এসব মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। আমাদের জানা মতে একটা আসামিও ১৬৪ ধারা জবানবন্দিতে তা এই ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে নাই। আবার এই যে রিমান্ড চলছে, গ্রেপ্তার চলছে, দেখানো চলছে, এগুলো যা আছে একটা রুটিন কাজ। বাদীপক্ষ যদি সেই প্রমাণ সঠিকভাবে করতে না পারে, তাহলে বাংলাদেশের এই যে শহীদদের হত্যার বিচার হবে বলে আমি মনে করি না। তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টে বলে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কি তথ্য পাওয়া গেছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনার এই রিপোর্টের মধ্যে কোথাও নাই। তবে মামলা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। বিচারে কোনো উদারতা দেখানো হচ্ছে না বলেও জানান পাবলিক প্রসিকিউটর। সরকারি উদারনীতি একটা জায়গায় আছে, যেটা হলো এই মামলাগুলোতে যারা নিরপরাধ তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আবার অপরাধী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইন আয়ত্তে আনা হচ্ছে আবার মামলার মাধ্যমে। রিমান্ডের যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, এটা কিন্তু তদন্তকারী কর্মকর্তা সে নিজে সবকিছু এখন ডিসক্লোজ করবে না। টোটাল ক্ষমতা হলো ইনভেস্টিগেশন অফিসারের। সেখানে আদালতের এখানে তাকে কোনো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। যখন পুলিশ রিপোর্ট আসবে তখনই শুরু হবে আদালতের হাতে ক্ষমতা চলে আসবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলছেন, অভিযোগ গঠনে কালক্ষেপণ, মামলা বাণিজ্য কিংবা বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। ৪-৫ মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো মামলার অগ্রগতি দেখতে পাইনি। এখনো পর্যন্ত কোনো মামলার চার্জশিট, একটা মামলারও চার্জশিট দেওয়া হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক যে আমরা সুবিচার নিশ্চিতের জন্য যে লড়াই সংগ্রাম করছি, সেখানে শুধুমাত্র মামলা হওয়ার জন্য মামলা হওয়া আর একটি সুবিচার নিশ্চিত হওয়ার জন্য মামলা হওয়া, দুইটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে যে এই মামলার কোনো মেরিট নাই, সেই মামলা যেন দায়ের করা না হয়। অন্যদিকে যে মামলাগুলো হচ্ছে মেরিট বেসড, যেই ধরনের মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোর আমরা দ্রুততম সময়ে সেগুলোর হচ্ছে আমরা সুবিচার নিশ্চিত দেখতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট সকলে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান এই ছাত্রনেতার। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম আদালতের ১৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি জানান, পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটা মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। তো কিছু পরিত্যক্ত অবস্থায় বারান্দায়, আমি জয়েন করার পূর্বে, আমি তো অক্টোবরে জয়েন করেছি, এরপরে বাইরে ছিল এগুলো। আমরা এই আপনার অবকাশকালীন ছুটিতে গত 12/24 ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই, ১ তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। তো আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ এ প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরেস্তায় আছে এবং আদালতে আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে।
যে মামলার যে নথিগুলো আসলে চুরি হয়ে গেছে বলা হচ্ছে আসলে মামলার মূল নথি না, একটু বলা হচ্ছে এটা ফটোকপি, অর্থাৎ সেগুলো বেশি গুরুত্বপূর্ণ না হওয়ায় তারা সেখানে এই যে মহানগর পিবি যে কার্যালয় রয়েছে সেখানে বাইরে তারা বস্তা বন্দি করে সেগুলো রেখেছে। তারা বলা হচ্ছে এই যে নথিপত্র যে চুরি হয়ে গেছে 1911টি, এগুলো হচ্ছে ফটোকপি এবং এগুলো অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং এগুলো মূল কপি সেগুলো ভেতরে রয়েছে এবং তারা বলছে যে এটা যে মূল নথি না, এটা হচ্ছে মূল নথির কিছু ফটোকপি তারা এখানে রেখে হয়েছে, যেগুলোর কারণে মামলার কোনো ধরনের আশঙ্কা নেই, কোনো সমস্যা হবে না বলে মহানগর পিপি মফিজুল হক ভুইয়া এখন আমাদেরকে যে তার সাথে আমরা কথা বললাম তিনি সেটি নিশ্চিত করেছে। আমরা একটু যদি ভেতরে একটু যাওয়ার চেষ্টা করি, সেখানে ও অনেক অর্থাৎ প্রায় 10 থেকে 20 বছর আগের নথিপত্র সেগুলো রয়েছে এবং তারা যেটি বলছেন যে এগুলো হচ্ছে এই যে ছুটি ছিল, আদালত বন্ধ ছিল 13 থেকে 31শে ডিসেম্বর, এই সময়ের মধ্যে এগুলো বাইরে ছিল, অর্থাৎ বাইরে এখানে আদালত চত্বরে রং করছিল মিস্ত্রিরা, রং করার সময় কিন্তু সেই নথিগুলো বাইরে নিয়ে গেছে বলে তারা সেটি বলছেন এবং মামলা কোনো ধরনের ক্ষতি হবে না। এবং এইটি গতকাল এখান থেকে চুরি হয়ে যাওয়ার পর কিন্তু তারা কিন্তু কোতোয়ালি থানায় একটি কিন্তু সাধারণ জিডি করেছে, যদিও এখানে যে মহানগর পিপি এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং যারা আদালত সংসদ তারা এসেছেন এবং যে এটাকে কেস ডকেট বলা হচ্ছে, এটাকে যদি ইংলিশে বলা হয় কেস ডকেট, অর্থাৎ সহযোগী, অর্থাৎ কোনো এক মামলা হলে সে মামলার অভিযোগপত্রের সাথে এই কাগজপত্র দেওয়া হয়, মামলা সিরিয়ালি দেওয়া হয়। আমরা মফিজুল হক ভুইয়া মহানগর পিপি মফিজুল হক ভুইয়া আসছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানি আসলে ভাইয়া এটা গুরুত্বপূর্ণ নথি না, আমরা আসলে এটা কোনো মামলা কোনো ক্ষতি তো হবে না মনে হয়। আমরা দেখেন, আমার কথা হচ্ছে যে আমার মামলার নথি আমার কাছে আছে এবং কে বা কারা কি করেছে সে সম্পর্কে আমি জানিয়েছি, আপনারা এটা খোঁজ নিয়ে দেখতে পারেন। মামলার কোনো ক্ষতি হবে কেন? মামলার ডকেট তো আছে আমার কাছে, এগুলো তো পুরো পরিত্যক্ত অবস্থা এখানে পড়েছিল, সেটা আমি জানিয়েছি আমার কাছে। যেটা আমরা আসলে এখনই জানলাম একটু পরিত্যক্ত কিছু কাগজপত্র আসলে তারা বলছেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন যে মিডিয়ার মধ্যে চালানো হচ্ছে সেটা নিয়েও তিনি আসলে কথা বলেছিলেন। তিনি বলছেন যে মামলার কোনো ধরনের ক্ষতি হবে না, এরকম যে কার্যালয়ে বাইরে শত শত বস্তা পুরাতন কাগজপত্রগুলো থাকে এবং সেইভাবে কিন্তু এই কাগজপত্রগুলো এখানে রেখেছিলেন বাইরে বস্তা ভরে, সেটি ওই ছুটির সময় কিন্তু কে বা কারাকে নিয়ে গেছে। তবে তারা যে ধারণা এখানে ছুটির সময় আদালত চত্বরে রং করা হয়েছিল, সে রং করার সময় রং মিস্ত্রিরা হয়তো কোনো জায়গা উপরে নিয়ে গেছে, তবে সেটি তদন্ত চলছে, আসলে কোথায় গেছে সেটি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে কিন্তু থানা একটি জিডিও করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানিয়েছেন। বিদেশ যাত্রার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। 5 আগস্ট সরকার পতনের পর বেগম জিয়া মুক্তি পরবর্তী প্রায় 5 মাসে স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে। তবে এই প্রথম ফিরোজায় একসঙ্গে স্থায়ী কমিটির সব সদস্য। রোববার রাত 8টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসতে শুরু করেন স্থায়ী কমিটির সদস্যরা। আগামী 7 জানুয়ারি রাত 10টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। লন্ডনে যাওয়ার আগে নেত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সারতেই এই আগমন। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় জানাতে, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। চিকিৎসার জন্য দেশ ত্যাগের আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের পাশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো
গণতন্ত্রের পক্ষে কাজ করো। এর আগে 2 সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। দেশে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মেলার বর্ষপণ্য আসবাব সেই হিসেবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এর স্টলগুলোতেই। ক্রেতারা বলছেন দাম আছে সহনীয় পর্যায়ে, বিক্রেতারাও নানা অফার ও ছাড় দিচ্ছেন আসবাবপত্রে। তবে এসব অফার লোক দেখানো বলছেন অনেকেই। এদিকে মেলা আগের মতো নেই বলেও অভিযোগ করেন কেউ কেউ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী বাড়লেও সেই তুলনায় নেই ক্রেতা সমাগম। বেশিরভাগ মানুষ মেলা ঘুরে দেখছেন, কিনছেন কম। প্রতিবার মেলার আগে বর্ষপণ্য ঘোষণা করা হয়, এবার মেলার বর্ষপণ্য আসবাব। সেই হিসেবে মেলায় সবচেয়ে বেশি ছাড় দেখা গেছে ফার্নিচারে, থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও। ক্রেতারা বলছেন আসবাবপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে। বিক্রেতারা বলছেন মেলা উপলক্ষে আনা হয়েছে নতুন সব ডিজাইনের আসবাব, আর বিক্রি শুরুতে কিছুটা কম হলেও সামনে বাড়বে বলে আশা তাদের। আসবাবপত্র আরো আমার একটা খাট কেনার ইচ্ছা আছে, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে, আর রকিং চেয়ার একটা। মোটামুটি রিজনেবল, কিছু জিনিস আছে বেশি, আবার কিছু আছে একটু কম। মেলাতে একটা ডিসকাউন্ট দেয়, তখন আমাদের জন্য একটু ভালো হয় আর কি। ডিজাইনের ইমপ্রুভ হচ্ছে, বাংলাদেশি প্রোডাক্ট ভালো হচ্ছে। 10%, 20% এটা সব টু সব ভ্যারি করছে। প্রাইসগুলো দেখছি, যেখানে মোটামুটি একটা ডিসকাউন্ট ভালো পাবো সেখান থেকে আমরা একটা ফার্নিচার। বছরটা হচ্ছে আসবাবপত্রের বছর, সেই জায়গা থেকে আমরা এই বছর প্রত্যেকটা সেক্টরে নতুন ডিজাইন নিয়ে আসছি। আপ টু 15% ডিসকাউন্টের বাণিজ্য মেলার উপলক্ষেই দেয়। শুরুর দিকে তো এখনো ভালো পাওয়া যাচ্ছে না, তারপর আশা করি ভালো হচ্ছে। এদিকে মেলা উপলক্ষে মূল্য ছাড় সহ নানা অফার থাকলেও তার লোক দেখানো বলে অভিযোগ করেন অনেক ক্রেতা। নেই আগের মতো মেলার প্রাণ। আমরা যে টাকাতে পারচেজ করতেছি ওই টাকার মধ্যে আমরা ফ্রি জিনিসটা পাচ্ছি, এবং অফারটা ওই টাকাটার মধ্যেই পাচ্ছি। মেলা আগের মতো ওরকম দোকান অনেক দোকানে দেখি নাই, আর এখন শোরুমগুলো ছোট ছোট করে ফেলছে। আগে শোরুমগুলো দেখতে অনেক সুন্দর লাগতো। তবে সবকিছু ছাপিয়ে বাণিজ্য মেলার নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রক্রিয়া শেষ হওয়ার 6 মাসেও পুরো দমে শুরু হয়নি ভোলার নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। সদর উপজেলায় 27টি প্যাকেজের মধ্যে শুরু হয়েছে মাত্র 8টি। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় ক্ষতি হচ্ছে তাদের। পাশাপাশি শঙ্কা রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনেরও। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর উপজেলাকে রক্ষায় 2024 সালের জুলাইয়ে শুরু হয় তীর রক্ষা কার্যক্রম। প্রকল্পের মধ্যে রয়েছে 4 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর তীর শক্তিশালীকরণ 3 কিলোমিটার এবং উপকূলীয় বাঁধ পুনর্বাসন 5.5 কিলোমিটার। এই প্রকল্পের 27টি প্যাকেজের মধ্যে 25টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ও বাকি 2টি টেন্ডার প্রক্রিয়াধীন। 2024 সালের জুলাইয়ে 25টি প্যাকেজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র 8টির। এমনকি শুরু হওয়া প্যাকেজে কাজের গতিও কম। এলাকাবাসী বলছে, ঠিকাদারের ব্লক নির্মাণের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় লোকসান হচ্ছে তাদের। পাশাপাশি রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। চাষাবাদ বন্ধ রাখছে, তারা কোনো বস্তু হলা নাই এবং ব্লকের কোনো কাজ করতেছে না। বর্ষার আগে কাজ না করে তাহলে কয়েক হাজার বাড়ি ঘর এবং ফসলের জমি নদীর ঘরে বিলীন হয়ে যাবে। সরকার 6টা কাজের অনুমোদন দিয়েছে, কিন্তু যারা ঠিকাদার তারা কাজগুলো করতেছে না। ঠিকাদারের কাজ ধরে না, এখন
দ্রুতভাবে কাজটা করুক। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইতিমধ্যে আমরা 24টি কাজের অনুকূলে কার্যাদেশ প্রদান করেছি। যদি কোনো কাজ ধীর স্থির গতিতে আগায় বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে না বলে আমাদের মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভোলায় 12 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 689 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পিরোজপুরে পন্টুন ভেসে যাওয়ার দীর্ঘ 18 বছরেও চালু হয়নি পানগুচ্ছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। এতে পিরোজপুর ও বাগেরহাট জেলার কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হচ্ছেন। সড়কপথে গেলে ঘুরে যেতে হয় 30 থেকে 40 কিলোমিটার পথ। এতে অপচয় হয় সময় ও অর্থের। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2007 সালে ফেরির পন্টুন ভেসে যাওয়ার 18 বছর পার হলেও চালু হয়নি পিরোজপুরের পানগুচ্ছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। ভৌগোলিকভাবে 3টি উপজেলার সংযোগস্থল হওয়ায় কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ব্যবহার করে চলাচল করে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। 2006 সালে এ পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু চালুর 1 বছর পর ঘূর্ণিঝড় সিডরে কলারণ প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর থেকে এখনো বন্ধ আছে। এতে নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে বাসিন্দাদের। বন্যার সময় সিরিয়া ঘাট চলে গেছে, এরপর আর এই ঘাটের জন্য কেউ উদ্যোগ করে নাই। এখানে প্রচুর লোক হয়, মেয়ে ছেলে লইয়ে চলাচল দিতে অনেক কষ্ট হয় আমাদের। যদি একটা ফেরি হইতো তাহলে আমাদের অনেক যাতায়াত করতে সুবিধা হইতো, গাড়ি যাতায়াত করতে সুবিধা হইতো। এই সরকারের কাছে আমাদের আবেদন, এখানে একটা ফেরি হলে আমাদের খুব ভালো হয়। ফেরি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এক্সিএন রোডস এর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। এই ঘাটে পুনরায় ফেরি চালু হলে উপকৃত হবে 2 জেলার কয়েক লাখ মানুষ। সময় সংবাদ, পিরোজপুর। Thai Aluminium. The better is now the best. বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আর্থাইটিস সহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার 10টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান অভিনেতা। আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রবীর মিত্রর প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ সহ 4 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনই লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম। এখন তো দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত, আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম। সময় সংবাদে আরও থাকছে। 4 রাজ্যে বিপিএল এর প্রথম ম্যাচে উত্তাপ ছড়াবে সিলেট রংপুর লড়াই। হোম কন্ডিশনে প্রতিশোধের আশা স্বাগতিকদের। সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রাজশাহী। বরিশাল বিভাগের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সহ জনবল সংকট, যন্ত্রপাতি বিকল থাকা, অনুন্নত অবকাঠামো ও অব্যবস্থাপনার অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে চিঠি চালাচালির গদবাধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। এ সুযোগে বেসরকারি ক্লিনিক হাসপাতালে চলছে রমরমা বাণিজ্য। অপূর্বপুর রিপোর্ট। বরিশালের গরুনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ার উপক্রম। আধুনিক এক্স-রে মেশিন থাকলেও জনবল সংকটে বন্ধ থাকে সপ্তাহের 5 দিন। অচল অক্সিজেন মেশিন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট 1 বছর ধরে। একই অবস্থা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রই বর্তমানে অকেজো। এতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষোভ এলাকাবাসীর। অস্বাস্থ্যকর পরিবেশে হয় রান্নাবান্না। প্লাস্টারগুলো খুললে খুললে পড়ে যায়, বাচ্চাদের থাকলে বাচ্চাদের গায়ে পড়তে
পারে। এই বাবুদের গায়ে পড়ে তাহলে তো সমস্যা হবেই। এক্সরে মেশিনটার আধুনিকায়ন দরকার। জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিনটা আছে সেটা অত্যন্ত পুরনো। এটা একটা আল্ট্রাসোনোগ্রাম মেশিনটা দীর্ঘ এক বছর নষ্ট থাকার কারণে আমরা কয়েকবার চিঠি করেছি স্বাস্থ্য অধিদপ্তরে। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো অপারেশন থিয়েটার ভবনের ভেতরে যত্রতত্র আবর্জনা, এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ এক্সরে মেশিন, বেহাল দশা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও রয়েছে জনবল সংকট। যন্ত্রপাতি বিকল থাকার অজুহাতে সব ধরনের পরীক্ষা বন্ধ ঝালকাঠির 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডেঙ্গু টেস্ট নাই, তাই সিবিসি বাহির দিয়ে করান। ওষুধ মাঝে মাঝে অল্প কিছু পাই, আবার থাকতে বললেও দেয় না, কয় নাই। যেহেতু আমাদের রেডিওলজিস্ট নেই, টেকনোলজিস্ট নেই, সেজন্য আমাদের এক্সরেটা বন্ধ আছে। আর অপারেশন চালানোর জন্য একজন সার্জনের প্রয়োজন, একজন অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন। পিরোজপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক ও ওষুধ সংকট। স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিক হাসপাতাল থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। টেস্টগুলো এই হাসপাতালের সামনে, ওগুলো আমাদের নিজস্ব এই টাকা দিয়ে করান লাগে। ওষুধও ঠিক মতন পাই না, আইলে একটা দিলে আরেকটা দেয় না। অটো অ্যানালাইজার দরকার, আমাদের সেল কাউন্টার দরকার, আমাদের মাইক্রোস্কোপ দরকার, সেই জিনিসগুলো আমাদের নাই। সমস্যার সমাধানে চিঠি চালাচালির গন্ধ বাঁধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। যারা আমাদের এই যন্ত্রাংশগুলো দেখে সেটা ব্যবহার উপযোগী এবং মেরামত করা যায় এগুলো, সেগুলো দেখে আমরা প্রয়োজনে সেই ব্যবস্থাগুলো করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। চিকিৎসক পদায়ন আছেন অর্ধেকেরও কম। অপূর্ব অপু, সময় সংবাদ। পটুয়াখালীতে 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও চিঠির খামের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং এনজিও থেকে টাকা তুলতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। সংকট সমাধানে জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সরকারি কোষাগার থেকে কোনো বিলের অর্থ গ্রহণের জন্য রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। 400 টাকার বেশি লেনদেন হলেই 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারের বিধান রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কোনো বিলের অর্থ গ্রহণ, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের নথি, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করতে হয়। রেভিনিউ স্ট্যাম্প কিনতে হয় ডাকঘর থেকে, কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী সহ কয়েকটি উপজেলার ডাকঘরে রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই। পোস্ট অফিসে আসলে কখনোই রেভিনিউ পাওয়া যায় না, এটা জিজ্ঞেস করলে বলে যায় না। রেভিনিউ থেকে সরকারের অনেক আয় হয়, কিন্তু রেভিনিউ যদি না থাকে তো সরকারের আয় হচ্ছে না। পোস্ট অফিসে যদি রেভিনিউ না থাকে তাহলে আমাদেরকে এই সংকটটা কারা এই সমাধান দেবে? আমাদের প্রতিদিনই রেভিনিউ দরকার হয়, যেমন আমাদের প্রতিদিন লোনের কাজে বা ডিপোজিটের কাজে রেভিনিউ দরকার। পর্যাপ্ত আমাদের যে পরিমাণ রেভিনিউ দরকার সেই পরিমাণে সাপ্লাই আমরা পাচ্ছি না। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালী পোস্টমাস্টার। রেভিনিউটা আসে সাধারণত প্রধান ডাকঘর পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে না আসার কারণে আমরা গলাচিপা উপজেলা আমার আওতাধীন আরও 32টা শাখা ডাকঘর আছে, ওই সকল শাখা ডাকঘরও রাজস্ব দিতে পারতেছি। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারকারীদের। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ। অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকার ঘোষণায় আপত্তি জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে 1 মাস পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এই মাসেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যদিও বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে। গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে 30 দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন। এই 1 মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন, আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন, তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্রেটরা আনন্দিত। তবে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয়।
গেল ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। চায়ের দেশে আজ শুরু হচ্ছে বিপিএল উৎসব। প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল রংপুর। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। লাক্কাতুরায় ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। 31st নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে 34 রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যু এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেট প্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট রংপুর লড়াই। বিগম্যান রাকিম কর্নওয়াল ঝালিয়ে নেন নিজেকে। অসুস্থতা কাটিয়ে ফেরা দীর্ঘদেহী ক্যারিবিয়ান হতে পারেন গেম চেঞ্জার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে জোরও তুলতে পারেন রাকিম। সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকির আলী অনিক জ্বলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার্স যে কোনো প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে হুমকে। তবে আপাতত শুধু প্রথম ম্যাচটা নিয়েই ভাবছে তারা। এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবেই। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং ফেজে ফিরবো। সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারে দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলেও উঠছে তারা। জিতেছে 3 ম্যাচের 3টিতেই। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম 3টা জিতছি এবং চেষ্টা থাকবে যে পরেরগুলো যে ম্যাচগুলো আছে ওইগুলো আমরা 1 বাই 1 ম্যাচ জেতার। আমরা একটা লক্ষ্যে আগাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তামিমের বিপিএল অভিষেক হয়নি আশানুরূপ। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন 0 রানে, যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। নাহিদ রানা, শেখ মেহেদি, সাইফুদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতিকার আহমেদ, সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী। স্ট্রাইকার্সের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই যায়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথি গায়েব। কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি। মূল কপি এজলাসে থাকায় বিচার কাজে সমস্যা হবে না, দাবি সরকারি কৌঁসুলির। এবং কাল রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। জানালেন মির্জা ফখরুল, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।